আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ভাবেন বাংলাদেশের সরকার বুঝ দিচ্ছেন যে তারা নাকি বেনজির আহমেদকে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি করবেন, আর ওইদিকে দুবাই পুলিশের মামলায় জামিন পেয়ে গেছেন বেনজির আহমেদ। বলা হচ্ছে জামিনে তার পাসপোর্ট জমা রাখার কথা, কিন্তু কেই বা বলতে পারে যে বেনজির আহমেদের মতো ব্যক্তির আসলে কটা পাসপোর্ট, কি পাসপোর্ট, বা তিনি যদি এখন চলে যেতে চান ইউরোপে কোনো পথ আছে কিনা। কারণ প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠ জনের পত্রিকা কালবেলা বেনজির আহমেদের পরিবারের সঙ্গে কথা বলে বলছে বেনজির আহমেদ চলে যেতে চাইছেন ইউরোপে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংসদে দাঁড়িয়ে বাংলাদেশের পুলিশের সাবেক মহাপরিদর্শক মানে আওয়ামী লীগের আমলের পুলিশের আইজি বেনজির আহমেদকে দুবাইয়ে গ্রেফতারের ঘটনাটি বাংলাদেশ পুলিশের ঐতিহাসিক সাফল্য হিসেবে অভিহিত করলেও পরে জানা গিয়েছিল পরিষ্কারভাবে বেনজির আহমেদের পরিবারের সূত্রেই বেরিয়ে এসেছিল যে আওয়ামী লীগ আমলের এই পুলিশ অফিসার, যিনি কিনা ব্যাপক সম্পদ গড়ে আওয়ামী লীগ আমলের শেষ দিকেই দুর্নীতি দমন কমিশনের তদন্তের মুখে একসময় ওই আওয়ামী লীগ আমলের প্রশাসনের সকল সহযোগিতা পেয়েই বেরিয়ে যাওয়ার, দেশ ছেড়ে তার পরিবার পরিজন সহ বেরিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলেন, সেই বেনজির আহমেদকে আসলে দুবাইয়ে একরকমের ফাঁদ পেতে ধরা হয়েছে। এবং সেটা বাংলাদেশ পুলিশের কৃতিত্বে ঘটে নাই, বরং বেনজির আহমেদের ক্যাশিয়ার হিসেবে পরিচিত যেই জসিম, যিনি কিনা গ্রেফতারও হয়েছিলেন, বেনজির আহমেদের সকল সয় সম্পত্তি দেখে রাখেন, তার টাকার মূল খনিটা এই জসিমের কাছেই আছে এই অভিযোগে ইউনুস আমলেও, সেই ব্যক্তিকে শেষ পর্যন্ত তারেক রহমান একেবারে নিজ সিদ্ধান্তে বিএনপির মনোনয়ন দেন। নির্বাচনের আগে বিএনপির ভেতরেও সকলকে একেবারে বিস্মিত হতবাক করে, এবং সেই ব্যক্তি যখন এরপর নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের একটি আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়ে, সেই ব্যক্তি দুবাই মলে দাঁড়িয়ে ফোন করেছিলেন বেনজির আহমেদকে, এবং বেনজির আহমেদ তার সয় সম্পত্তি দেখে রাখছেন, তার যে ক্যাশিয়ার এবং বর্তমান যে বিএনপি এমপি, সেই ব্যক্তি দুবাই মলে দাঁড়িয়ে আছেন শুনে ছুটে বাড়ি থেকে ওই ব্যক্তির সঙ্গে দেখা করতে গেলে গিয়ে দেখেন ওখানে একটা ফাঁদ পাতা আছে। তিনি যে ওইখানে আসছেন, তার নামে যে বাংলাদেশ পুলিশ ইন্টারপোলের রেড নোটিশ জারি করেছে, এই সব তথ্য ওই ব্যক্তি দুবাই পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে, এবং তখন দুবাই পুলিশ তাকে গ্রেফতার করে। এহেন ঘটনার পরপরই বাংলাদেশ পুলিশের বর্তমান আইজি ঘোষণা দিয়েছিলেন সংবাদ মাধ্যমের সামনে যে তারা নিশ্চিতভাবে দুবাই থেকে তর্পণ করিয়ে বেনজির আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করবেন। এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই দুদিন আগেও বলেছেন একে ফেরানোর বিষয়টা কঠিন হওয়ার তো কিছু নাই, কারণ দুবাই পুলিশের সঙ্গে, দুবাই সরকারের সঙ্গে বাংলাদেশের রীতিমতো প্রত্যর্পণ চুক্তি আছে, কাজেই আগেও বাংলাদেশে অনেক অপরাধীকে দুবাই থেকে ফেরত আনা হয়েছে, কাজেই কেনই বা বেনজির আহমেদকে ফেরত আনা যাবে না। কিন্তু সত্যি কি সরকার বেনজির আহমেদকে ফেরত আনার প্রচেষ্টার জন্যই এই গ্রেফতার ঘটিয়েছিল? সরকার কি আসলে জানে? মানে সরকারের যে উইংগুলো খুবই কৃতিত্ব নিচ্ছিল, পুলিশ, দুর্নীতি দমন কমিশন, কিংবা যারা এই নিয়ে তৎপরতা দেখাচ্ছে, সংবাদ মাধ্যমের সামনে এসে বলছে বটে যে তারা তৎপরতা করছে দুবাই থেকে বেনজির আহমেদকে ফিরিয়ে আনতে, সত্যি কি সেটাই বাংলাদেশ সরকারের উদ্দেশ্য ছিল, নাকি সরকারের ঘনিষ্ঠ তারেক রহমান মনোনয়ন দিয়ে বেনজিরের যে ক্যাশিয়ারকে তার এমপি বানালেন, সেই ব্যক্তির সঙ্গে বেনজির আহমেদের সয় সম্পত্তি, ব্যবসা বাণিজ্যের ভাগাভাগি, বাটাবাটি এসব নিয়ে রেশারেশির জেরেই এই গ্রেফতার কাণ্ড ঘটেছিল, এবং বেনজির আহমেদ শেষ পর্যন্ত তার আইনজীবীর মাধ্যমে দুবাই পুলিশের কাছ থেকে যেমন যে মামলা করেছে দুবাই পুলিশ, তা থেকে আদালতে যেমন জামিন পেয়েছেন, তেমনি একটা বাটাবাটি ভাগাভাগিও হয়ে গেছে এর মধ্যে, তা বলা মুশকিল। কারণ বাংলাদেশে যখন তোলপাড় যে খুব শিগগিরই নাকি ফেরত আসছেন বেনজির আহমেদ, মানে এমনকি ধরুন দুদিন আগেও ইত্তেফাক সংবাদ করেছে বেনজির আহমেদকে দেশে ফেরাতে কদিন লাগবে, 31শে জুলাই বিবিসি বাংলার এই খবরটি ইত্তেফাকও ছেপেছে, এবং সেখানে বলা হচ্ছে, বিবিসি বাংলা বলছে যে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র তাদেরকে বলেছেন মামলাগুলো যেহেতু দুদক দেখছে এবং তাদের তদন্ত
তদন্তকারী কর্মকর্তারা এই তথ্য উপাত্তগুলো প্রস্তুতের কাজ শেষ করছে। দুবাই পুলিশের চাওয়া যাবতীয় নথিপত্র সংগ্রহের কাজ যখন প্রায় শেষ হয়ে এসেছে বলে দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, অল্প কিছুদিনের মধ্যেই সেগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। কাজেই বেনজির আহমেদকে দেশে ফেরানো, নথিপত্র ঠিকঠাক মতো সরবরাহ করার পাশাপাশি কূটনৈতিক তৎপরতা জোরদার করা গেলে খুব একটা কঠিন হবে না। আর ওইদিকে আমার দেশ পত্রিকা ওই একই দিনে সংবাদ করেছে কাগজপত্র প্রায় প্রস্তুত, যে কোনো সময় বেনজিরের প্রত্যাবর্তন। এবং সেখানে আমার দেশ পত্রিকা লিখছে যে দুর্নীতি দমন কমিশনের মুখপাত্র এবং উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম নামের এক ব্যক্তি তাদেরকে জানিয়েছেন যে এই যে বেনজির আহমেদকে বাংলাদেশের কাছে হস্তান্তরের বিষয়ে নীতিগতভাবে নাকি রাজি হয়ে গেছে সংযুক্ত আরব আমিরাত সরকার, এবং এ বিষয়ে যেসব তথ্য উপাত্ত চাওয়া হয়েছিল সেই তথ্য উপাত্ত প্রস্তুত করে ফেলেছে দুদক। কাজেই নীতিগতভাবে রাজি হয়ে যাওয়ার পর বেনজির আহমেদকে ফিরিয়ে আনতে কোনো অসুবিধাই হওয়ার কথা না। এমনকি যেটা বলছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও এ কথাই বলেছেন দুদিন আগেও সংবাদ মাধ্যমকে। অথচ এখন সংবাদ মাধ্যম সয়লাব এ খবরে যে দুবাইয়ে জামিনে মুক্ত হয়ে গেছেন বাংলাদেশের পুলিশের সাবেক এই মহাপরিদর্শক বেনজির আহমেদ, এবং তিনি শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন। যে কোনো জামিনই শর্ত সাপেক্ষ, তার নামে মামলাটাও চলমান আছে। কিন্তু গত 27শে জুলাই তার জামিন আবেদন মঞ্জুর হয়ে গেছে। অথচ 31শে জুলাইও বাংলাদেশের সরকার বিবিসি বাংলা থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ থেকে দুদকের উপপরিচালক সবাই বলছেন তারা এত ভালোভাবে কাজ এগিয়ে নিচ্ছেন যে যে কোনো সময় বেনজিরের প্রত্যাবর্তন হয়ে যাবে। এখন 30শে জুলাই মানবজমিন বলছে যে তিনি কারাগার থেকে মুক্তিও পেয়ে গেছেন। 30শে জুলাই তিনি মুক্তি পেয়েছেন। আজকে আগস্টের 2 তারিখে এসে সেটা বাংলাদেশের সংবাদ মাধ্যমে খবর হয়েছে, এবং সম্ভবত প্রথম খবর করে বাংলাদেশে কালবেলা নামের যে পত্রিকা, যে পত্রিকাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ নুরুদ্দিন অপু এমপি কিনে নিয়েছেন বাংলাদেশে পট পরিবর্তনের পর, সেই পত্রিকাটি প্রথম এই খবরটি করে। এবং সেখানে তারা লেখে বেনজির আহমেদের পরিবারের সূত্রে যে শুধুমাত্র যে বেনজির আহমেদ মুক্তি পেয়ে গেছেন তাই নয়, তিনি ইউরোপ চলে যাওয়ার পরিকল্পনা করছেন। মানে ভাবেন, বাংলাদেশের সরকার বুঝ দিচ্ছেন যে তারা নাকি বেনজির আহমেদকে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি করবেন। আর ওইদিকে দুবাই পুলিশের মামলায় জামিন পেয়ে গেছেন বেনজির আহমেদ। বলা হচ্ছে জামিনে তার পাসপোর্ট জমা রাখার কথা, কিন্তু কেই বা বলতে পারে যে বেনজির আহমেদের মতো ব্যক্তির আসলে কটা পাসপোর্ট, কি পাসপোর্ট, বা তিনি যদি এখন চলে যেতে চান ইউরোপে কোনো পথ আছে কিনা। কারণ প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠ জনের পত্রিকা কালবেলা বেনজির আহমেদের পরিবারের সঙ্গে কথা বলে বলছে বেনজির আহমেদ চলে যেতে চাইছেন ইউরোপে। এখন কালবেলা আরো লিখছে যে এই যে দুবাই পুলিশ কিন্তু একদম মুখ বন্ধ রেখেছে এই বেনজির আহমেদের মুক্তির বিষয়ে। মানে তিনি তো মুক্তি পেয়ে গেছেন 30শে জুলাই। আজকে বাংলাদেশে খবর হয়েছে ইমেইলে যোগাযোগের পর দুবাই পুলিশ জেনারেল হেডকোয়ার্টার্স কালবেলাকে জানায় এ ধরনের বিষয়ে তারা কোনো তথ্য প্রকাশ করে না। কাজেই বাংলাদেশে যে বলা হচ্ছে তিনি পাসপোর্ট জমা রেখে জামিন পেয়েছেন, তাই বা কে বলতে পারে সত্য না মিথ্যা। এখন তার মুক্তির বিষয়ে ঢাকায় না জানে পুলিশ, না জানে ঢাকার স্বরাষ্ট্রমন্ত্রী, না জানেন দুর্নীতি দমন কমিশন। মানে সেই 27শে জুলাই জামিন হয়েছে এবং বাংলাদেশে বলা হচ্ছে সংবাদ মাধ্যমগুলোকে যে দুদক, পুলিশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাকি ঘনিষ্ঠভাবে সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গে এই বেনজির আহমেদ কেসটা নিয়ে কাজ করছে, কারণ এটা বাংলাদেশ পুলিশের এক ঐতিহাসিক সাফল্য। অথচ এই ব্যক্তির যে জামিন হয়ে গেছে এ খবরটা কেউ সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়ে যাওয়ার আগে বা এই কালবেলা পত্রিকা প্রকাশ করে দেওয়ার আগে কেউ জানতে পারে নাই। দুদক মহাপরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদিন শিবলি তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে বলেছেন যে তাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নাই বেনজিরের মুক্তির বিষয়ে, তবে এ সংক্রান্ত কাজে দুদকের কোনো গাফিলতি ছিল না। এরপর প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তিনি বলেছেন যে খুব শিগগিরই বেনজির আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের কাজ অব্যাহত আছে, বেনজিরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয়
কার্যক্রম শুরু করেছে এবং প্রক্রিয়াটি নিয়ে আলোচনা চলছে। মানে এখনো সরকার স্বীকার করছে না যে সময় পেরিয়ে গেছে, বেনজির এরই মধ্যে মুক্ত এবং দুবাই পুলিশ সত্যি জামিনে মুক্ত একজন ব্যক্তিকে কি ধরে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে, আবারও গ্রেফতার করে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য? এ ধরনের কি কোনো নজির আছে? সত্যি কি প্রত্যর্পণে যে ধরনের কেসে অপরাধীকে বাংলাদেশে ফেরত পাঠানোর কথা, এ ধরনের কেস বলে বেনজির আহমেদেরটা মনে করা হচ্ছে? সত্যি কি সরকার কাগজপত্র পাঠিয়েছিল, নাকি ওই যে এমপি জসিম, যিনি বেনজির আহমেদের ক্যাশিয়ার, এখন বিএনপির এমপি, তাকে যথেষ্ট ভাগ বুঝিয়ে দেওয়ার পর কিংবা বাংলাদেশের সয় সম্পত্তির বেশিরভাগটাই বুঝিয়ে দেওয়ার পর বাংলাদেশ সরকার আসলে কাগজপত্রই ঠিক মতো বেনজির আহমেদকে ফেরত আনতে পাঠায়নি? কারণ মনে রাখতে হবে, এই জসিম তিনি যখন বিএনপির মনোনয়ন পান তখন দেখা যায় এর আগে যখন তিনি উপজেলা পর্যায়ে বা স্থানীয় পর্যায়ের নির্বাচনে অংশ নিয়েছিলেন, তার চেয়ে তার 2024-এর 5ই আগস্টের পর তার সয় সম্পত্তি 10 গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে এবং তিনি যে হলফনামা দিয়েছিলেন সেখানে তিনি 44টি ফ্ল্যাট, 2টো বাড়ির কথা উল্লেখ করেছিলেন। আমি আগেও প্রশ্ন করেছিলাম যে বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার, দুর্নীতির অভিযোগে দুদক একাধিক মামলা করেছে এবং সেসব কাগজপত্রই তারা দুবাই পুলিশকে পাঠাচ্ছে। কিন্তু ধরুন এই যে দুবাইয়ের মতো জায়গাগুলো, সারা পৃথিবীতে যারা সম্পদ আসলে বৈধ অবৈধ নানা উপায়ে অর্জন করেন এবং সম্পদের হিসাব রাখতে পারেন না, তারা গিয়ে বিনিয়োগ করেন, বিনিয়োগ করে সেসব দেশের পাসপোর্ট পান, নাগরিকত্ব পান, একটা দীর্ঘ সময় সেসব দেশে থাকবার রেসিডেন্স পারমিট পান। এই পুরো বিষয়টা দুবাইয়ের মতো জায়গাগুলোর অর্থনীতিকে এমন ভাবে সচল রাখে যে সত্যি বিশ্বাস করা বরাবর কঠিন যে বাংলাদেশের মতো একটা দেশের অবৈধ সম্পদ অর্জনের মামলায়, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের করা মামলায় বেনজির আহমেদের মতো প্রবল অর্থবান কোনো ব্যক্তিকে, যিনি নিশ্চিতভাবে দুবাইয়ে এরই মধ্যে ব্যাপক বিনিয়োগ করেছেন, তার অর্থের একটা অংশ নিয়ে গেছেন, সেই ব্যক্তিকে তারা বাংলাদেশে ধরিয়ে দেবে, এটা দুবাইয়ের জন্য খুব ভালো উদাহরণ হবে না? মানে বিভিন্ন দেশ থেকে এই বেনজির আহমেদের মতো যেসব ব্যক্তিরা এসে তাদের নানা পথে অর্জিত অর্থ দুবাইয়ে বিনিয়োগ করছেন, তারা তো তখন ভড়কে যাবেন। কাজেই ব্যাপক কূটনৈতিক তৎপরতা ছাড়া কিংবা মানে বাংলাদেশের সঙ্গে কোনো পরাশক্তির মিলিত উদ্যোগ ছাড়া দুবাই থেকে বাংলাদেশের একজন সাবেক পুলিশ মহাপরিদর্শককে তিনি তার অবৈধ পথে অর্জিত অর্থ দুবাইয়ে নিয়ে গেছেন বলে অভিযোগ করে সেখান থেকে তাকে ফিরিয়ে আনার বিষয়টা খুব একটা অবাস্তব গল্প বলে মনে হচ্ছিল এবং সত্যিকার অর্থেই দুবাই পুলিশের সঙ্গে যে বাংলাদেশের সরকারের কর্তৃপক্ষের কোনো সংযোগ তৈরি হয় নাই, তার প্রমাণ হচ্ছে যে বাংলাদেশ সরকারকে কিছু মাত্র না জানিয়ে দুবাই পুলিশ শুধু যে কারামুক্ত করে দিয়েছে বেনজির আহমেদকে তাই নয়, এখন এ বিষয়ে তারা আর কোনো মন্তব্য করতে রাজি হচ্ছে না। এখন দেখা যাক বাংলাদেশের গণমাধ্যম বেনজির আহমেদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে যা লিখছেন, তিনি কি এখন জামিনে মুক্ত অবস্থায় ইউরোপ চলে যান, নাকি তিনি বাংলাদেশ সরকার এখনো যে দাবি করে যাচ্ছেন আবারও দুবাই পুলিশের হাতে গ্রেফতার হয়ে বাংলাদেশে ফিরে আসতে বাধ্য হন, সেটা দেখবার জন্য এখন অপেক্ষা করতে হবে। আপনাদের একটা ভিন্ন খবর দেবো, কিন্তু খবরটা খুব সুন্দর। এখন বিদায় বেলা কবে তা তো সরকার জানে, মানে শেখ হাসিনার কথা বলছে, কিন্তু আমরা তো জানি না। কিন্তু সাংসদদের মধ্যে যে আপার সঙ্গে দেখা করার জন্য এত হুড়োহুড়ি লেগেছে, তাতে আমার মনে কিঞ্চিত সন্দেহ দেখা দিচ্ছে। সময় কি এগিয়ে এসছে? নালে আজকে সংসদের প্রশ্নোত্তর পর্ব শুরু হওয়ার আগে সকালবেলা একই গাড়িতে অমিত শাহ এবং রাহুল গান্ধী দুজনেই গেলেন আপনাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। রাহুল গান্ধী এর আগে তো বহুবার গেছেন, সেটা আপনাদের আমি বলেছি, কিন্তু অমিত শাহ এই প্রথম। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর আগে কখনো শেখ হাসিনার সঙ্গে গিয়ে দেখা করেননি।
আজকে দুজনে দুটো ফুলের তোড়া নিয়ে দেখা করেন। তারপরে কি কথাবার্তা হয়েছে সে তো আর আমরা জানি না। তো তারপর তারা ফিরে এসেছেন এবং প্রশ্নোত্তর পর্বে আমার যোগ দিয়েছেন। এই অমিত শাহ, মোদি এদের সঙ্গে রাহুল গান্ধীর সংসদের ভেতরে হচ্ছে অহিনকুল সম্পর্ক। সংসদের ভেতরে বিতর্কের সময় একে অপরকে ধুনে নেন, কিন্তু সংসদের বাইরে তাদের সঙ্গে সব সময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কেমন আমি তা আপনাদের একটুখানি বোঝাচ্ছি। এবং তার সঙ্গে এই আমাদের ভারতবর্ষের বিখ্যাত হার্ট সার্জন ডক্টর দেবী শেঠি, তিনি বা আজকে তড়িঘড়ি ব্যাঙ্গালোর থেকে কেন্দ্রটাকে উড়িয়ে আনছে কেন? শেখ হাসিনাকে কাছে উড়িয়ে আনছেন কেন? শেখ হাসিনা বহাল তবি আছে, তবিয়তে খুব সুস্থ শরীর, তাহলে হঠাৎ দেবী শেঠি কেন? আমি দেবী শেঠির প্রসঙ্গে আমি পরে আসছি। রাহুল গান্ধীর কাণ্ড কারখানা আপনি যদি সংসদের ভেতরে দেখেন, হাসির রোল উঠে যাবে। সরকার প্রতি অনাস্থা প্রস্তাব এনে একেবারে মোদিকে ধুনে দেওয়ার পর একেবারে উঠে গিয়ে চেয়ার মানে বেঞ্চ থেকে উঠে গিয়ে সোজা মোদিকে জড়িয়ে ধরলেন। অপ্রত্যাশিতভাবে মোদিও খুব অবাক হয়ে গিয়েছেন। তারপর নিজের চেয়ারে বসে না মোদিকে চোখ টিপলেন এনাম করে, মানে কেমন দিলাম, ব্যাপারটা এরকম। আর অমিত শাহের সঙ্গে তো অমিত শাহকে সবসময় ধুনছেন তার নীতি নিয়ে, তার কার্যকলাপ নিয়ে। এরা দুজনে কিন্তু আলাদা আলাদা যেতে পারতেন। যাওয়ার কথা ছিল আরো একজন আসাদুদ্দিন ওয়েসি, কিন্তু তার দেরি হয়ে যাওয়ার জন্য আসাদুদ্দিন ওয়েসি সঙ্গে যেতে পারেননি। আসাদুদ্দিন ওয়েসির আবার একটা গল্প আছে, সেটাও আমি বলবো। আমি ধীরে ধীরে গল্পের মোড়ক খুলছি। এখন তারা ফিরে আসার পর আসাদুদ্দিন ওয়েসি তিনি আবার একা চলে গিয়েছেন। তিনিও একজন কট্টর আমাদের মানে সরকার বিরোধী, কিন্তু শেখ হাসিনা প্রসঙ্গে তারা কিন্তু সব কিন্তু ওই এক কাটটা। এই যে হুড়োহুড়ি লাগা, সবাই মিলে দেখা করে তাকে ফুল দোয়া, ফুলের তোড়া দোয়া, এতে আমার মনে একটা সন্দেহ জাগছে যে তার ফেরাটাই খুব আসন্ন। আমরা জানি না, কিন্তু সরকার তো জানে এবং সংসদের মধ্যে আলোচনা হয়েছে, নিম্নকক্ষে উচ্চকক্ষে আলোচনা হয়েছে, কিন্তু এই নিয়ে কেউ কোনো কথা বলেননি। এবার আমাদের ওয়েসির কথায় আসে। ওয়েসি মানুষটা একটু ভিন্ন ধরনের। সেন্ট্রাল হলে যখন সংসদে থাকতে থাকতে প্রত্যেকেরই ঘর রয়েছে, আলাদা আলাদা করে ঘর রয়েছে, মন্ত্রী, বিরোধী দলের নেতা, তাদের প্রত্যেকের ঘর রয়েছে, কিন্তু তারা হাওয়া বাতাস খেতে খেতে খাওয়ার জন্য মাঝে মাঝে সেন্ট্রাল হলে গিয়ে বসেন। এবার যখনই আসাদুদ্দিন ওয়েসি দেখেন যে অমিত শাহ সেন্ট্রাল হলে বসে আছেন, তিনি চুপ করে উঠে যান। উঠে গিয়ে অমিত শাহর ঘরে গিয়ে, এখন যিনি দ্বাররক্ষী তিনি তো চেনেন, আসাদুদ্দিন ওয়েসি মাঝে মাঝেই ঢোকেন, ঢুকে ওই খাগড়া ফেবরা এই ধরনের কিছু খাবার রয়েছে, রাজস্থানী খাবার। এই খাগড়া ফেবরা কিরকম, অনেকটা আপনার চানাচুরের ভেতরে যে পাপড়ি থাকে না, ওই পাপড়ি টাইপের ভিন্ন টাইপের মশলা থাকে এবং ওপরে একটা অন্যরকম মশলা থাকে, খেতে খুব সুস্বাদু।
আমাদের এখানে রাজস্থানী দোকানগুলোতে আপনারা পাবেন, চাঁদের মল হ্যান ত্যান অনেক কিছু আছে, তাদের কাছে পাবেন। উনি করেন কি, অমিত শাহ ওই একটা ডিব্বাতে করে ওই খাগড়া এনে রেখে দেন, খিদে পেলে উনি খাগড়া খান। এখন এই আসাদুদ্দিন ওয়েসি গট 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 করে তার ঘরে ঢুকবেন, ড্রয়ারটি টেনে বার করবেন, ওখান থেকে দু মুঠো খাগড়া নিয়ে তার রুমালের মধ্যে নিয়ে সোজা পাঞ্জাবের পকেটে, আবার বাক্স টাক্স আটকে ড্রয়ারের মধ্যে ঢুকিয়ে দিয়ে হাঁটতে হাঁটতে আবার এসে সেন্ট্রাল হলে ঠিক অমিত শাহের সামনে বসে রুমাল বার করে ওখানে বসে বসে খাগড়া খান। অমিত শাহ সব বোঝেন, মুচকি মুচকি হাসেন। তো একদিন অমিত শাহ এক বাক্স খাগড়া একেবারে সেন্ট্রাল হলে সবার সামনে একে আসাদুদ্দিন ওয়েসিকে দিয়েছেন, যে আপনি এত লুকিয়ে লুকিয়ে ঢোকেন, লোকে বিচ্ছিরি ভাববে, আমি আপনাকে দিয়ে দিলাম এটা, আবার যখন শেষ হবে তার আগে আমায় বলবেন, আবার আমি আপনাকে দিয়ে দেবো। আসাদুদ্দিন ওয়েসি খুব সংকটে পড়ে গেছে, সবার সামনে তিনি চোর হয়ে গেছেন। না 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 না, ভাবার কিছু নেই, যখনই ইচ্ছে করবে তখনই আপনি আমায় বলবেন, শেষ হওয়ার আগে বলবেন, আমি আবার এক বাক্স করে পাঠিয়ে দেবো। আর আমার ঘরে যখনই আসবেন তখনই আপনার জন্য প্লেটে করে আমি খাগড়া সাজিয়ে রেখে দেবো। আমাদের খাবার যে আপনি এত ভালোবাসেন জেনে আমার খুব ভালো লাগলো, কিন্তু আমি তো নিরামিষাশী, তাই আপনাদের খাবার আমি খাই না। তো আজকে উনি মিস করে ফেলেছেন। রাহুল গান্ধী এবং অমিত শাহ কিন্তু একই গাড়িতে গেছেন, আলাদা আলাদা যেতে পারতেন, কিন্তু একই গাড়িতে গেছেন। এতে আমাদের কি বোঝা যায় জানেন? এতে আমাদের সংসদীয় রীতিনীতি এবং আমাদের যে সভ্যতা, সংসদীয় সভ্যতা, যে বিরোধী দলের সঙ্গে সরকার পক্ষের যে সংসদের বাইরে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটা কিন্তু দেখা যায় না সাধারণত। আর একটি ঘটনার কথা উল্লেখ করি, মাঝে মধ্যে আমাদের নরেন্দ্র মোদী ওই যে ক্যান্টিন আছে, আমাদের সাংসদদের ক্যান্টিন আছে, সেই ক্যান্টিনে মাঝে মাঝে খাবার টেস্ট করতে যান, যে রান্না বান্না ঠিক হচ্ছে কিনা। একদিন গিয়ে দেখেন এম.কে. স্টালিন, দক্ষিণের নেতা, তিনি একা একা বসে নাড়াচাড়া করছেন, খাবার নাড়াচাড়া করছেন, খাচ্ছেন না। মোদিজি সব দিকে লক্ষ্য আছে, মোদিজি গেছেন, গিয়ে উল্টো দিকে বসেছেন। কি ব্যাপার স্টালিন, আপনি খাওয়া দাওয়া করছেন না, শুধু চামচ নেড়ে যাচ্ছেন, ব্যাপারটাই খুব চিন্তিত মনে হচ্ছে। যে হ্যাঁ মোদিজি, আমি খুব চিন্তায় পড়েছি। এগুলো শোনা গল্প, আনটোল্ড স্টোরি, যেগুলো এই স্টোরিগুলো বিভিন্নভাবে আমাদের কাছে আসে এবং আমরা নিজেরাও কিছু প্রত্যক্ষ করেছি। যখন আমরা সংসদ কভার করেছি তখন আমরাও দেখেছি, কিন্তু এই ঘটনাটা আমার চোখে দেখা না, এটা শোনা। তখন স্টালিন একটা কানের কাছে মুখ নিয়ে গিয়ে বিড়ি করে কিছু কিছু বলেন, মোদিজি পুরো শোনেন, শুনে তা মোদিজি কোনো বুদ্ধি দেন, স্টালিনের সারা মুখে হাসি। পরে জানা গেল স্টালিন একটা সমস্যায় পড়েছিলেন, দলগত সমস্যায় পড়েছিলেন, তিনি দলের চিফ। সেই সমস্যাটা এমনই সমস্যা যেটা আমি বলতে পারবো না আপনাদের, সেটা তিনি তার দলীয় স্তরে, যেহেতু তিনি চিফ, তিনি তাদের পরামর্শ নিতে চাইছিলেন না। না কুছু মানুষ আর কি, কিন্তু মোদিজি তো মোদিজি, তার বুদ্ধি আলাদা, তাই মোদিজিকে নিঃসংকোচে বলেছেন এবং মোদিজি তাকে বুদ্ধিটি দিয়েছেন, সেই বুদ্ধিতে উনি পার হয়ে গেছেন। এটা হচ্ছে আমাদের সংসদ। এটা গেল একটা গল্প। এবার আসি দেবী শেঠির কথায়।
দেবী শেঠি হচ্ছেন, ডক্টর দেবী শেঠি হচ্ছেন বিখ্যাত হার্ট স্পেশালিস্ট এবং ভারতবর্ষের 1 নম্বর হার্ট স্পেশালিস্ট। তিনি আজ পর্যন্ত যত অপারেশন করেছেন 100% সাকসেসফুল, এবং এই যত অপারেশন করে তার মধ্যে 40% হচ্ছে শিশু, নবজাতক থেকে 5-7 বছর অবধি তাদের শিশু, তাদের একদম ছোট্ট হার্ট, একটা এপাশ ওপাশ হয়ে গেলে মৃত্যু অবধারিত। অবলীলা ক্রমে তিনি সেই হার্ট অপারেশন করে তিনি তাদেরকে সুস্থ জীবনে ফিরিয়ে দেন। এরকম অনেক উদাহরণ রয়েছে। আমি তার পরিচয়ের একটু আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। এখন কথা হচ্ছে যে শেখ হাসিনা তো সুস্থ, সম্পূর্ণভাবে সুস্থ। তার দেখভালের জন্য আমাদের এখানে এআই অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের 2 জন রেসিডেন্ট ডক্টর আছেন, 6 জন নার্স আছে। তারপর তার তো কাজের লোক টোক তো প্রচুর রয়েছে, মোটামুটি গোটা 30-32 মতো লোক রয়েছে, সব মিলে। প্রহরী আলাদা, সেনাটেনা আলাদা। এখন এইটা একটা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে যে হঠাৎ দেবী শেঠিকে ব্যাঙ্গালোর থেকে উড়িয়ে আনা হচ্ছে কেন। আজকেই দেবী শেঠি এসে পৌঁছাবেন বিকেলের দিকে। ওনার কতগুলো অপারেশন আছে, অপারেশনগুলো সেরে উনি স্পেশাল ফ্লাইটে, ওনার নিজস্ব একটা ফ্লাইট রয়েছে, স্পেশাল ফ্লাইটে উনি সোজা দিল্লি নামবেন। এখন ঘটনা যেরকম দাঁড়াচ্ছে, আর নেতাদেরই হুড়োহুড়ি করে আসা, এবং দেবী শেঠির আশা নিয়ে একটা জিজ্ঞাসা চিহ্ন, সেটা নিয়ে কিন্তু আমার মনে হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার আগে তার স্বাস্থ্য সম্পূর্ণ সুস্থ আছে কিনা সেটা পরীক্ষা করে একেবারে নিশ্চিত হয়ে ভারতবর্ষ তাকে ছাড়বেন, অন্তত নরেন্দ্র মোদী। আমার মনে হয়, এটা আমার মনে হয় যে সেই জন্যই বিশেষজ্ঞ হার্ট স্পেশালিস্ট দেবী শেঠিকে ডেকে পাঠানো হয়েছে। তিনি এসে আদ্যপান্ত পরীক্ষা টরীক্ষা করবেন, করে তার মতামতটা জানাবেন। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানার তো মুশকিল, তাই বলে দেওয়া হয়েছে যে আপনার কাছে একজন চিকিৎসক পাঠানো হবে আপনার শরীর পরীক্ষার জন্য, রুটিন যা হয়। কিন্তু শুনেছি আমি শেখ হাসিনা দেবী শেঠিকে চেনেন, শুনেছি, আমি কনফার্ম না, দেখলেই তো চিনে যাবেন। তখন এই ঝাড়টা খাবে কে জানেন তো? ঝাড়টা খাবে অজিত দোভাল। যত ঝাড় খান অজিত দোভাল ঝাড় খান। তো যাই হোক, আজ একটু ভিন্ন ধরনের খবর আপনাদের পরিবেশন করলাম, যার মধ্যে লুকিয়ে আছে শেখ হাসিনার দেশে ফেরার আসন্ন দিনের ঘোষণা করা মাত্র, যেটা সরকার জানে, আমরা জানি না। অর্থাৎ শেষে বলবো, তার দেশে ফেরার আগে চূড়ান্ত পর্যায়ে তার চিকিৎসা পদ্ধতি একবার খতিয়ে দেখে নিতে চায় কেন্দ্র। কবে ফিরবেন এরা তারাই জানেন, আমরা জানি না, আমিও জানাতে পারবো না। সবাই ভালো থাকবেন। মানে